আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। দেশের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। কাল থেকে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। প্রথম রমজানে মসজিদে মসজিদে বাদ এশাত তারাবি নামাজে মুসল্লিদের ভিড়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন সবাইকে রমজানের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। মেজবা হাসানের রিপোর্ট। মুসলিম উম্মার আত্মশুদ্ধির প্রস্তুতি। এ মাসে রহমত, মাগফিরাত ও নাজাতের দরজা খুলে দেওয়া হয়। তাই তো ধনী গরিব সবাই মিলেছে এক কাতারে। রমজান একই সাথে সংযম ও তাকওয়া অর্জনের মাস। ধর্মপ্রাণ মুসলমানরা তাই তো ছুটে এসেছেন আল্লাহর নৈকট্য লাভের আশায়। মুক্তির এই মাসে আসলে আমাদেরকে পবিত্র করার যে চর্চা, এটা আমাদেরকে চালিয়ে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে একদম রমাদানের শেষ পর্যন্ত ভালোভাবে আমাদের আমলগুলো করার তৌফিক রহমত দান করুক। আত্মশুদ্ধির এই মাসে শুভেচ্ছা জানান ধর্ম উপদেষ্টা। রমজানে ইফতার ও সেহরির প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। রোববার থেকে 1446 হিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। দ্রব্যমূল্য বৃদ্ধি পায় এবং নিত্য ব্যবহার্য দ্রব্য সামগ্রী হোল্ডিং করে রাখে। তো সরকার এ ব্যাপারে অত্যন্ত সচেতন রয়েছে এবং বেশ কিছু জরুরি পণ্যের উপর শুল্ক সরকার প্রত্যাহার করে নিয়েছে। পবিত্র এই মাসে যাতে ধনী গরিব সকলে সেহরি ও ইফতার করে রোজা রাখতে পারেন, সেজন্য দ্রব্যমূল্যের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। রহমত, বরকত ও মাগফিরাতের বার্তা নিয়ে শুরু হলো মাহে রমজান। কোরআন নাজিলের এই মাসে সবার একটি চাওয়া, আত্মশুদ্ধির মাধ্যমে নিজেকে কুলস-মুক্ত করে শুরু হোক বাকি 11 মাসের পথ চলা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। স্বাগত মাহে রমজান। ইসলাম ধর্মের অনুসারীদের কাছে এই মাসের রয়েছে বিশেষ গুরুত্ব। মহান রবের নৈকট্য অর্জনের লক্ষ্যে ইবাদত বন্দগীর মধ্যে দিয়ে মাসটি পালন করবে মুসলিম উম্মাহ। তবে রমজানে খাবার গ্রহণে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা। রিপোর্ট করছেন জোনায়েদ আল হাবিব। বছর ঘুরে আবারও এলো সিয়াম সাধনার মাস, পবিত্র মাহে রমজান। এ মাসেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয় পবিত্র কোরআন, যার কারণে ইসলাম ধর্মাবলম্বীদের কাছে রয়েছে মাসটির বিশেষ গুরুত্ব। রোজা রাখার পাশাপাশি মাস জুড়ে বেশি বেশি নফল ইবাদত করার উপর গুরুত্ব দিয়েছেন ইসলামী চিন্তকরা। তাদের মতে অন্যান্য মাসের চেয়ে এ মাসে ইবাদতের সোয়াব অনেক বেশি। তাই যত বেশি সম্ভব দান খয়রাত, জিকির আজগার এবং কোরআন তেলাওয়াতের পরামর্শ আলেমদের। কতটা গুরুত্বপূর্ণ হলো পবিত্র মাহে রমজান, কারণ বাকি 11টি মাস বান্দা যে পাপ পঙ্কিলতা বিভিন্নভাবে নিজেকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানে অফুরন্ত নিয়ামত দিয়ে সওয়াবের পরিধি অনেক বৃদ্ধি করে শয়তানকে বন্দী করে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন পবিত্র মাহে রমজান, যে রমজানকে আল্লাহ তাআলা বলেছেন শাহরুল্লাহ, এটা হলো আল্লাহর মাস। এদিকে রমজানে দিনের বেলা পানাহার থেকে বিরত থাকায় রোজাদারদের খাদ্যাভ্যাসে বেশ পরিবর্তন ঘটে, যার ফলে খাবার গ্রহণে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা। তাদের মতে শরীরের পানি স্বল্পতা পূরণে সেহরির পরে নয়, আগেই পর্যাপ্ত পানি পান করতে হবে, আর যথাসম্ভব শাকসবজি খাওয়ার পরামর্শ তাদের। এছাড়া ইফতারে অতিরিক্ত তৈলযুক্ত খাবার কম গ্রহণের পাশাপাশি যতটুকু সম্ভব চিনিযুক্ত খাবার পরিহারের পরামর্শ পুষ্টিবিদদের। ইফতারে সুগার ইনটেকটা যথাসম্ভব কম করা, সুগার ইনটেক, এবং ফ্রুটস শরবত আকারে না খেয়ে যথাসম্ভব হোল ফ্রুটস। ইফতারে যদি অন্তত 2টা ডিম কেউ খাওয়ার চেষ্টা করে, দেখবেন অনেকখানি ক্ষুধাটা কন্ট্রোলে রাখতেছে। দুধের বদলে যদি কেউ দই খায়, এটা বেশিরভাগ মানুষের জন্য ভালো হবে। সন্ধ্যার পর 1 বা 2টা স্যালাইন, এটা কিন্তু পিপাসার মাত্রাও কমাবে। সংযম আর মহান আল্লাহর কাছে প্রার্থনার মধ্য দিয়ে পবিত্র রমজান হবে আত্মশুদ্ধি আর
পাপাচার থেকে বিরত থাকার মাস, এমন প্রত্যাশা ধর্মপ্রাণ মুসলমানদের। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ব্যানারে মিছিলটি শুরু হয়। পরে হলপাড়া ঘুরে মিছিলটি টিএসসিতে গিয়ে শেষ হয়। এ সময় রমজানের পবিত্রতা রক্ষা সহ রমজানকে স্বাগত জানিয়ে নানা স্লোগান দেয়া হয়। এছাড়াও দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ সামাজিক নানা অনিয়ম রুখে দেবার স্লোগানও দেন মিছিলে অংশগ্রহণকারীরা। সংস্কারের অজুহাতে কিংবা অন্য কোনো বাহানায় এই মাসের মধ্যে যদি সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করে, তবে দেশের রাজনৈতিক শক্তিগুলো প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শিগগিরই রোডম্যাপ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। বলেন, গণপরিষদ বা দ্বিতীয় রিপাবলিক গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্র কিনা তাও খতিয়ে দেখতে হবে। জানাচ্ছেন ইফতেখার রেজা। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক আলোচনা সভা এবং খালেদা জিয়াকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান। যারা গণপরিষদের বিষয় সামনে আনছে, যারা সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আনছে, হয় তারা বোঝে না অথবা বুঝে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রুটম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়া। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বুদ্ধিজীবীদের কেউ কেউ বয়ান তৈরির চেষ্টা করছে যে ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপির সৃষ্টি। সেই সাথে ছাত্রদের নতুন দলের রাজনৈতিক দর্শন নিয়েও সমালোচনা করেন তিনি। আজকে কিছু দুই একজন বুদ্ধিজীবী বলেন, মানে কি ক্ষমতায় থেকেও তো বিএনপির জন্ম হয়েছে, ওনারা ভুলে গেছে। এটা যে ঠিক নয়। জিয়া যে অন্য মাত্রা, অন্য কিছু, জিয়া একটা রাজনৈতিক দর্শন দিয়েছে। জিয়া রহমান তো কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা গণতান্ত্রিক শাসক, তাকে উৎখাত করে ক্ষমতায় আসেননি। গণতন্ত্রকে হত্যা করেছে তো শেখ মুজিব তার বাকশাল করে। তাহলে বহুদলীয় গণতন্ত্রের জন্ম দিতে হবে, সেই জন্মই দিয়েছেন জিয়াউর রহমান। সহিষ্ণুতার যে একটা জায়গা আছে, এটা কে সৃষ্টি করেছে? এটা জিয়াউর রহমান। কোথা থেকে? বাকশালের অন্ধকার গুহা থেকে এই গণতন্ত্রের আলোর মশাল জ্বালিয়েছিলেন তো জিয়াউর রহমান। তাই আজকে যে সমস্ত বুদ্ধিজীবী বলেন বিএনপিও তো ক্ষমতায় থাকতে তৈরি, আর বিএনপি ক্ষমতায় থাকতে তৈরি বা জন্মের সাথে অন্যদের জন্মের হাজার পার্থক্য আছে। নতুন যারা দল করেছেন তাদের উপরে উপস্থিত ছিলাম, অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এ সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। তারা আরও বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের আর ক্ষমতায় আসা সম্ভব নয়। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। গত রমজানের তুলনায় এবারের রমজানে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পুরো রোজায় বাজারে পণ্যের দাম সহনীয় রাখাটাই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার। প্রেস সচিব বলেন, সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে ইতোমধ্যে সরকার প্রধান নির্দেশ দিয়েছেন। খাবার তেলের সরবরাহ তদারকি করা হচ্ছে, জিনিসপত্রের সরবরাহ বাড়াতে কাজ অব্যাহত আছে। তিনি আরও বলেন, সাপ্লাই পরিস্থিতি সামনে আরও ভালো হবে, তখন নিত্যপণ্যের দাম আরও সহনীয় থাকবে। নির্বাচনের রোডম্যাপ নিয়ে শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলো একমত হলে ডিসেম্বরে নির্বাচন হবে, আর তারা সংস্কার চাইলে আরও বাড়তি 3 মাস সময় লাগতে পারে। ইতিমধ্যে নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়েছে, সেভাবেই এগুচ্ছে সরকার। রিফর্ম কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শীঘ্রই শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। মনিটর করছি বোথ লুজ এবং বোটল সয়াবিন তেল,
এবং আমরা আশা করছি যে এটা অলরেডি লুজ সোয়াবিল তো আপনারা দেখেছেন যে অলরেডি আমরা দেখছি যে দাম সহনীয় দাম একটু কমা শুরু হয়েছে এবং আমরা আশা করছি যে সামনে সরবরাহ পরিস্থিতি যদি আরও ভালো হলে দামটা আরেকটু বেটার জায়গায় যাবে। নতুন দলকে মানুষের কাছে গ্রহণযোগ্য করতে পুরাতন রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসা এবং ওই দলগুলোকে নিয়ে জনমনে নেতিবাচক ধারণার বিপরীতে বিকল্প রাজনীতির পথ সৃষ্টির চ্যালেঞ্জ থাকবে জাতীয় নাগরিক পার্টির সামনে। এমন মন্তব্য করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নতুন পুরাতন সব দলের প্রতি নিরপেক্ষতা বজায় রাখতে হবে অন্তর্বর্তী সরকারকে। তবে নতুন এই রাজনৈতিক দল কিংস পার্টি হবে না বলেও মনে করেন তারা, কেননা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দলটি গঠিত হয়েছে। আরো জানাচ্ছেন মুকসিমুল হাসান। ক্ষমতা না জনতা, ইয়াপোস না সংগ্রাম, দালালি না রাজপথ। ২৪-এর গণ অভ্যুত্থানের প্রায় ৭ মাস পর দেশের রাজনীতিতে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ হয় জাতীয় নাগরিক পার্টির। যদিও গত কয়েক মাস ধরে জাতীয় নাগরিক কমিটি গঠন করে নতুন দল গোছানোর কাজ করেন অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্ররা। দলটির শীর্ষ পদে কারা থাকছেন এবং নতুন দলের কাঠামো এবং লক্ষ্য উদ্দেশ্য কী হবে তাও উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। তবে নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে ইতিবাচকভাবে দেখছেন রাজনীতি বিশ্লেষকরা। এই দল আদর্শ হিসেবে যেটা বলছে সেটা হচ্ছে তারা পাকিস্তানপন্থীও নয়, ভারতপন্থীও নয়। এই ঘোষণা দেওয়াটা যথার্থ বলে আমি মনে করি। পুরনো যে বিভাজনের রাজনীতি, সেই বিভাজনের রাজনীতিকে পেছনে রেখে তারা জাতীয় সমঝোতা, জাতীয় ঐক্যের রাজনীতি করতে চায়। এটাও আমি মনে করি একটা সদিচ্ছা। এই সদিচ্ছা পূরণ হবে যদি তারা সত্যিকার অর্থে জনমত সংগঠিত করে এই অবস্থানের পেছনে শক্তি সামর্থ্য সমাবেশ করতে পারে। গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে স্বপ্ন দেখাচ্ছে তরুণদের নতুন দল, তা কার্যকর করতে কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলেছে তারা নতুন বাংলাদেশ গড়তে চায়, তারা সেকেন্ড রিপাবলিক করতে চায়। তো এই বিষয়গুলো অন্যান্য রাজনৈতিক দলগুলো কিভাবে চ্যালেঞ্জ করবে সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। সব মিলিয়ে যারা নতুন দল গঠন করেছে তাদের জন্য যেমন চ্যালেঞ্জ, যে তাদের সমর্থন ভিত্তিটাকে এক্সপান্ড করা, সম্প্রসারিত করা। আবার যারা বিদ্যমান রাজনৈতিক দল ব্যবস্থায় যারা আছে, বড় দল ছোট দল যারা আছে, তারা কম্পিটিশন করছে, তাদের জন্য চ্যালেঞ্জ এই দলটাকে তারা কিভাবে মোকাবেলা করবে সামনে নির্বাচনে। সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হলো যে যেহেতু সরকারের সাথে এই দলের একটা সম্পর্ক ছিল, দলের না, দলের নেতাদের, কিছু কিছু নেতাদের, এখন একটা নিরপেক্ষতার জায়গা থেকে সবসময় সবার একটা চোখ থাকবে। সেই সাথে তারা বলছেন, নতুন এই রাজনৈতিক দলের ভবিষ্যৎ নির্ভর করছে তাদের কথা এবং কাজের মধ্যে সঙ্গতির উপর। তবে নতুন এই দল ক্ষমতায় থেকে গড়ে ওঠা দল কিংস পার্টি হবে না বলেও মনে করেন তারা। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই পার্টির সৃষ্টি, সেটা আপনি অন্য কিংস পার্টির সঙ্গে এইভাবে তুলনা করলে সঠিক হবে না। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আগামীতে মধ্যপন্থার রাজনীতির মাধ্যমে ছাত্র সংগঠনগুলোর মাঝে সহাবস্থান এবং ঐক্যমতের রাজনীতি বজায় রাখা হবে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াশীল ছাত্র সংগঠনের নেতাদের সাথে মতবিনিময়কালে এই প্রত্যয় ব্যক্ত করেন নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার। সাদরিনা খন্দকারের রিপোর্ট। গত ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ ঘটে। সংগঠনের প্রথম কর্মসূচি হিসেবে শনিবার দুপুরে রাজধানীর রায়ের বাজার কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনটির কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা। পরে শহীদদের কবর জিয়ারত করেন তারা। পরে বলেন, ক্যাম্পাসে ছাত্রদের জিম্মি করে অপরাজনীতির সংস্কৃতি আর চলতে দেয়া হবে না। কবরের পাশে দাঁড়িয়ে আমরা প্রতিজ্ঞা করছি, আমরা আগামী দিনের বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা, যে দায় এবং দরদের জন্য তারা জীবন দিয়েছেন, আমরা সেটিকে প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাল্লাহ। সুতরাং এই যাত্রায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সঙ্গে বাংলাদেশের আপামর ছাত্ররা, বাংলাদেশের আপামর জনতা সবাইকে পাশে থাকবার আহ্বান জানাচ্ছি। পরে সংগঠনটি বিদ্যমান ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে পরিচিতি সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে। এতে অংশ নেন জাতীয়তাবাদী ছাত্র দল, ইসলামী ছাত্র শিবির,
ছাত্র ইউনিয়ন সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্রিয়াশীল 8টি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। তারা সভায় যোগ দিয়ে নতুন এই ছাত্র সংগঠনকে শুভেচ্ছা জানিয়ে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। আমরা একসাথে কাজ করতে চাই, একসাথে হাতে হাত মিলিয়ে শুধু মানুষের জন্য কাজ করতে চাই, শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই এবং সে সুষ্ঠু ধারার রাজনীতি, মানুষের কল্যাণের রাজনীতি, শিক্ষার্থীদের কল্যাণের রাজনীতি করে যাবে। আমাদের যে সহাবস্থান, সেই সহাবস্থানের যে জায়গা, সেই জায়গাটাকে আরো সমৃদ্ধ করবে। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের যে দাবিসমূহ, সেই দাবিসমূহের বাস্তবায়নের ক্ষেত্রে এই নতুন সংগঠন দৃঢ়ভাবে কাজ করবে। অপরাজনীতির বিরুদ্ধে লড়াই চালানো সহ বিভেদ ভুলে ঐক্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানায় নবগঠিত ছাত্র সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক। যে সহ অবস্থানের রাজনীতি বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পরে বিরাজমান আছে, আমরা সেই একই ধরনের সহ অবস্থানের এবং ঐক্যমতের রাজনীতি আমরা বাংলাদেশে চাই এবং একই সাথে আমরা একটি মধ্যমপন্থী ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশে কাজ করব। সভা শেষে রমজান মাসব্যাপী গণ ইফতার কর্মসূচি পালনের ঘোষণা দেয় নতুন ছাত্র সংগঠনটি। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সীমান্ত হত্যা কোনোভাবেই কাম্য নয়। ভারতীয় নাগরিকরা সীমান্ত আইন না মানলে কঠোর হবে বিজেপি। দুপুরে বিজেপি কক্সবাজার ব্যাটালিয়নের 4টি ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তের নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। ইকরাম চৌধুরীকে সাথে নিয়ে রিপোর্ট করছেন হাসান জাবেদ। বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে উখিয়া ব্যাটালিয়ন সহ 4টি নতুন ইউনিটের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে বিজিবি প্রধান বলেন, সীমান্ত হত্যা কোনোভাবেই কাম্য নয়। অবৈধ অনুপ্রবেশ হোক আর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত সমাধান হতে পারে না। আর যদি একটিও হত্যা হয়, বিজিবি কঠোর অবস্থানে যাবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ভেরি ক্লিয়ার মেসেজ আমরা বলেছি যে এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা মেনে নেওয়া যায় না, এবং এটা যদি মেনে নেই তো ভবিষ্যতে ভারতীয় অনুপ্রবেশ যারা করে তো তাদের প্রতিও তো আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি, সেটা কতটুকু আর করা যাবে। আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরও একটি যদি হয় আমরা আরও কঠোর অবস্থানে যাব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ, ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইস সহ বিভিন্ন মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমস্যা তো একটা আছে, যেহেতু দেশটা হলো মিয়ানমার আর বর্ডারটা দখল করে আছে হলো আরাকানের, কিন্তু এই জন্য আমাদের দুজনের সাথেই আমাদের একটা সুসম্পর্ক রাখতে হচ্ছে এবং আমাদের সীমান্ত নিরাপত্তার জন্য। এবং সীমান্ত এখন যে অবস্থায় আছে একেবারে পুরানো নিরাপদ আছে, এখানে কোনো সমস্যা নেই। এলাকা দিয়ে বেশিরভাগ মাদক চলে আসে এবং আরও তো রোহিঙ্গা সমস্যা তো একটা বড় ধরনের সমস্যা রয়ে গেছে। এই জন্য এই ব্যাটালিয়নটা খুবই দরকার ছিল। ভবিষ্যতে আমরা চেষ্টা করবো যদি এখানে যদি আরও ব্যাটালিয়ন দরকার হয় আমরা আরও ব্যাটালিয়ন রেজ করবো। মিয়ানমার বাংলাদেশ সীমান্তে কোনো শঙ্কা আছে কিনা জানতে চাইলে বিজিবি প্রধান বলেন, মিয়ানমার সীমান্তে কেউ অবৈধ অনুপ্রবেশ না করলে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। নিরাপত্তার ঝুঁকি থাকলে বিজিবিও তৈরি আছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অল আউট অ্যাকশনের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। বলেন, ফ্যাসিস্ট পতিত রাজনৈতিক শক্তি বিভিন্ন অপরাধে ইন্ধন যোগাচ্ছে। তাদের ধরতে রমজানে বিশেষ অভিযান চালানো হবে। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে রমজান ঘিরে আইন শৃঙ্খলা সংক্রান্ত পরিকল্পনা নিয়ে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন ডিবি প্রধান। বলেন, যে কোনো অপরাধীর বিরুদ্ধেই থাকবে ডিবির জিরো টলারেন্স। রমজান ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে তথ্য প্রযুক্তি ভিত্তিক নজরদারি বাড়ানো হয়েছে। এ সময় ডাকাত, ছিনতাইকারী ও মাদক কারবারিদের নিয়েও কথা বলেন গোয়েন্দা কর্মকর্তা। ডিবি পরিচয়ে কেউ তুলে নেয়ার চেষ্টা করলে গোয়েন্দা কার্যালয়ে জানানোর অনুরোধ করেন রেজাউল করিম। নাশকতাকারীদের বিষয়ে নগরবাসীদের সতর্ক থাকার আহ্বান ডিবির এই কর্মকর্তার। যে কোনো অপরাধ ও অপরাধীর ক্ষেত্রে আমরা নিয়েছি জিরো টলারেন্স নীতি। চুরি, ছিনতাই, ডাকাতি রোধে ডিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকের থাবা থেকে রক্ষা করতে প্রতিনিয়ত পরিচালনা করা হচ্ছে মাদক বিরোধী অভিযান। এটা হচ্ছে এক ধরনের বিশেষ গোয়েন্দা অভিযান।
যেটাতে ছদ্মবেশে আমাদের সদস্যরা মানুষের মধ্য থেকে অপরাধীদের শনাক্ত করতে পারবে। চলতি মাসের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বিশেষ মামলাগুলোর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে। এরপর 1 থেকে 1.5 মাসের মধ্যে বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দুপুরে সিলেটের পিটিআই মিলনায়তনে। পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ শীর্ষক কর্মশালায় তিনি কথা বলেন। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের একটি বন্দি বিনিময় চুক্তি রয়েছে যা আওয়ামী লীগ সরকার স্বাক্ষর করেছিল। সেই চুক্তির আওতায় ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেবে বলে আশা করা হচ্ছে। এছাড়া শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে জানান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। দিনব্যাপী এই কর্মশালার শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সহ বিচার বিভাগ, পুলিশ, প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেখ হাসিনা সহ প্রধান কয়েকটা মামলার তদন্তের রিপোর্ট এই মাসে অর্থাৎ মার্চ মাসের মধ্যেই আমরা পাবো বলে আশা করছি। তারপরে 1 মাস বা 1.5 মাসের মধ্যে আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যে আইনগত পদক্ষেপগুলো আছে, একটা হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে তাকে রেড নোটিশ জারি করে গ্রেপ্তারের চেষ্টা, সেটা সরকারের পক্ষ থেকে অব্যাহত আছে। আমরা যখন গ্রেপ্তারি পরোয়ানা ট্রাইব্যুনাল থেকে পেয়েছি সেটার আলোকে ইন্টারপোলের কাছে আমরা পাঠিয়েছি তাকে যাতে গ্রেপ্তার করা হয়। বিস্ময়কর দক্ষতায় মাত্র 91 দিনে পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন 6 বছরের মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রহমান। কোরআনের প্রতি তার ভালোবাসা ও অধ্যাবসায়ে মুগ্ধ ওস্তাদরা। শিশু আব্দুর রহমানের মননশীলতা ও প্রতিভার স্বীকৃতি স্বরূপ ওস্তাদ সহ তাকে রমজান মাসে ওমরা করাতে নিয়ে যাচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। কুমিল্লার চান্দিনার সন্তান আব্দুর রহমান রাজধানীর খিলক্ষেত এলাকার ইংলিশ ভার্সন স্কুল অ্যান্ড হিফজ মাদ্রাসা আল ইন্তিফাদা ইনস্টিটিউটের 2য় শ্রেণীর মেধাবী শিক্ষার্থী। হিফজ শেষে বর্তমানে অধ্যয়ন করছেন রিভিশন বিভাগে। ওস্তাদদের পরম যত্ন আর নিবিড় পরিচর্যায় কোরআনের এই পাখি এখন অন্যদের কাছে অনুপ্রেরণা। তাকে নিয়ে আমাদের পরিকল্পনা হচ্ছে সে হিফজুল কোরআনটা আরেকটু মজবুত করার পরে আমাদের এখানে অ্যারাবিক সেকশন থাকবে, যেখানে একবারে বেসিক অ্যারাবিক গ্রামারটা শেখানো হবে, সেখানে আরবি ভাষাটা শিখে সে কোরআন হাদিস বুঝে ইসলামিক স্কলার হবে। কুমিল্লার চান্দিনা থানার জোরপুনি অম্বরপুর গ্রামের সৌদি প্রবাসী ফরাদ হোসেন ও তাহমিনা আক্তার দম্পতির সন্তান আব্দুর রহমান অল্পদিনে হিফজ সম্পন্ন করায় এখন ইংরেজিতে তাকে দক্ষ হিসেবে গড়ে তুলছেন ওস্তাদরা। একজন শিক্ষার্থী হাফেজ হওয়ার সাথে সাথে সে ইংরেজি যে স্পোকেনটা সেটা একেবারে শেষ করবে। তার হ্যান্ডরাইটিং, যেমন আব্দুর রহমানের হ্যান্ডরাইটিং খুব চমৎকার, সে ইংলিশ পড়ছে আলহামদুলিল্লাহ। দুনিয়া ও আখিরাতের সফলতার প্রতীক হিসেবে বিশ্বসেরা আলেম হতে চান আব্দুর রহমান। আলহামদুলিল্লাহ, আমি আমার ওস্তাদদের সহযোগিতায় আমি 91 দিন হিফজ সম্পূর্ণ করেছি। আমি বড় একজন ইসলামিক স্কলার হতে চাই। বিশ্বজুড়ে কোরআনের আলো ছড়িয়ে দেবার উদ্দেশ্যে এত অল্প বয়সে ও অল্প সময়ে কোরআন মুখস্থ করায় আব্দুর রহমানের এই সাফল্যকে আল্লাহর বিশেষ মেহেরবানি। তার এই অর্জন কেবল তার পরিবারের জন্য নয়, বরং মুসলিম উম্মার জন্য একটি দৃষ্টান্ত, এমনটি বলছে মাদ্রাসা কর্তৃপক্ষ। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রমজান শুরুর আগেই বাজারে বেড়েছে বেগুন, শসা ও লেবু সহ বেশ কয়েকটি পণ্যের দাম। এছাড়া সরবরাহ ঘাটতির কারণে ভোজ্য তেলের সংকট এখনও কাটেনি। তবে ছোলা, খেজুর সহ ইফতার সামগ্রীর দাম নতুন করে বাড়েনি। বিক্রেতারা বলছেন, এবার রমজানে নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা নেই। আর সরকারের প্রতি বাজার সিন্ডিকেট ভেঙে কঠোর তদারকির দাবি ভোক্তাদের। আরাফাত ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। দরজায় করা নাড়ছে পবিত্র মাহে রমজান। চাঁদ দেখা গেলে রোববারই প্রথম রোজা, তাই আগের দিন শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। ইফতার কেন্দ্রিক পণ্য সামগ্রীর মধ্যে খেজুর, ছোলা, চিনি সহ অন্যান্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। খেজুরের দাম বাড়ে নাই তো, যেটা আছে ওইটাই থাকবে, আশা করা যায়। এটা এবার 2-1টা আইটেম ছাড়া আমার মনে হয় যে আল্লাহ রহমত করছে যে কোনো কিছু দাম বাড়বে না। তবে সয়াবিন তেল নিয়ে সংকট যেন কাটছেই না। এতে করে ভোজ্য তেল নিয়ে বিপাকে পড়েছেন ক্রেতা বিক্রেতারা। 5 লিটারের তেল আমি পাচ্ছি না,
এটা আমার হলো বিশেষ অনুরোধ মাননীয় উপদেষ্টা এবং সরকারের কাছে, এই তেল হলো অতি তাড়াতাড়ি যেন বাজারে সরবরাহ করেন। সবাই বলতেছে আমাদের কাছে তেল আছে, কিন্তু আমাদের কাছে কোনো তেল নাই, কোনো ডিলার আমাদেরকে তেল দিচ্ছে না। শুধু একটা পয়েন্টে আমাদের সমস্যা, সব কিছু আপনার ন্যায্য মূল্যের ভিতরে। কোম্পানির সাথে সরকারের সাথে একটা সম্মিলন কইরা যদি বাড়াইতে হয়, যদি তাদের না পোষায় বাড়াইতে হয়, মার্কেটে অ্যাভেলেবেল করা উচিত। এদিকে চাহিদা বেড়ে যাওয়ায় ইতোমধ্যেই বেড়েছে বেগুন, শসা ও লেবুর দাম। মানভেদে প্রতি কেজি বেগুন 120 থেকে 140 টাকা, শসা 100 থেকে 120 টাকা এবং লেবুর হালি কিনতে গুনতে হবে 80 থেকে 100 টাকা। পাশাপাশি ব্রয়লার কেজিতে 10 টাকা ও দেশি মুরগির দাম 130 টাকা পর্যন্ত বেড়েছে। আমরা কি করব? গত পরশুদিন বেগুন আনছি আমরা 60 টাকা কেজি, আজকে বেগুন কিনে আনছি আমরা 100 টাকা কেজি। তা আমরা কত বিক্রি করবো? দেশি মুরগি আমদানি কম, বাজারে চাহিদা বেশি, মাল নাই, সেজন্য মুরগির দামটা বাড়ছে। ক্রেতারা বলছেন কিছু পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকলেও বেশিরভাগ নিত্যপণ্য বাড়তি দামে কিনতে হচ্ছে তাদের। সবে মোটামুটি অন্য রমজানের চেয়ে কম আছে, শুধু তেলটাই বৃদ্ধি পাচ্ছে বা বাজারে তেল পাওয়া যাচ্ছে না। যে যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে তাদেরকে কি মন চায় না খেতে? অবশ্যই চায়, কিন্তু তারা তো সেটা অ্যাভেল করতে পারবে না। রমজানে আমি চাবো যে বাজারের ঊর্ধ্বগতিটা যাতে এভাবে না বাড়তে থাকে, সাধারণ মানুষের যাতে নাগালের মধ্যে থাকে, এটা যাতে একটু সবাই দেখে। এছাড়া আমদানি বাড়লেও কমেনি চালের দাম। অন্যদিকে চড়া মাছের বাজার, সব ধরনের মাছ কেজিতে 50 থেকে 100 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। চলতি মাসে অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানি তেলের দাম। বিবৃতিতে এমনটি জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়। বলা হয়, প্রাইসিং ফর্মুলার আলোকে মার্চ মাসে সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হবে। এজন্য বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী প্রতি লিটার ডিজেলের বিক্রয় মূল্য 105 টাকা, প্রতি লিটার কেরোসিন 105 টাকা, প্রতি লিটার অকটেন 126 টাকা এবং পেট্রোল 122 টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। সপ্তম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএস-এর পৃষ্ঠপোষকতায় ও আর্মি গলফ ক্লাবের আয়োজনে গত সোমবার শুরু হয় এই টুর্নামেন্ট। এবারের প্রতিযোগিতায় দেশি ও বিদেশি 8 শতাধিক অ্যামেচার গলফার অংশ নেন। তাদের মধ্যে 23 জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন আর্মি গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান SM নুরুল আলম রেজবি ও আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী অফিসার সৈয়দ আহমেদ আলী। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। তবে সবচেয়ে বড় আকর্ষণ হামজা চৌধুরীকে প্রস্তুতির এই পর্বে পাচ্ছেন না কাবরেরা। শিলংয়ে 25 মার্চ ম্যাচ এশিয়ান কাপ বাছাইয়ে তৃতীয় রাউন্ডে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। ঢাকার প্রস্তুতির প্রথম পর্ব শেষ করে সৌদি আরবে বাকি প্রস্তুতি সারবে হাভিয়ের কাবরেরার দল। তবে ঢাকায় দলের সঙ্গে যোগ না দিলেও সৌদি আরবে যোগ দেবে ইতালিয়ান ফুটবলের চতুর্থ স্তর সেরি ডিতে খেলা ফাহমিদুল ইসলাম। আর হামজা চৌধুরীর দলের সঙ্গে যোগ দেবার কথা 18 মার্চ। 2019 সালে সল্টলেকে বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচে শেষ দিকে গোল হজম না করলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারত বাংলাদেশ। এরপর 2021 সাফ চ্যাম্পিয়নশিপে রাউন্ড রবিন লিগের দেখায় তাদের সাথে একই স্কোর লাইনে ড্র করে লাল সবুজের প্রতিনিধিরা। তবে এবার ভারতের বিপক্ষে জয় পেতে উন্মুখ হয়ে আছে জামাল। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।